আজকে শুভ সন্ধ্যায় আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারপোর্টে। এখানে উগান্ডা থেকে আগত এক জার্নালিস্ট জানাবে বাংলাদেশের পক্ষ থেকে প্যালেস্তাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশ কোন ধরনের তারা সিদ্ধান্ত নিয়েছে, প্ল্যান নিয়েছে, সেই জিনিসটাই আমরা জানতে চাবো মিস্টার নাবিলের কাছে। জি বলুন। আমি নাবিল, বর্তমানে আমি আছি বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আপনারা দেখছেন এখানে বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলতেছে, ইরান যে যুদ্ধ করতেছে এবং উত্তর কোরিয়া বিশেষভাবে দেখতে পেরেছেন আপনারা যে কত সুন্দরভাবে তারা বলেছে যে ইসরায়েল হলো গিয়ে একটি ক্যান্সার। ঠিক আছে, তো দেখুন বাংলাদেশ এখন এই মুহূর্তে খুবই একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তারা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে। তো এরই মধ্যে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইসরায়েলে বোমা নিক্ষেপ করবে। তো বিশেষ করে দেখেন ওই যে ওখানে তারা বোমা অলরেডি প্রস্তুত করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেও বোমাগুলো নিক্ষেপ করা হবে। আপনারা সকলেই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া প্রার্থী আমরা। আপনাদের দোয়াই এই মিসাইল যে আপনাদের ইসরায়েলে পড়ে ইসরায়েল একদম ধ্বংস করে দেবে। ঠিক আছে, কিয়ামতের মতো ধ্বংসের মতো একটা অবস্থা হয়ে যাবে। আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করতে। তাহলে মিস্টার নাবিল, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের যে এই পদক্ষেপ নেওয়া সেটা হচ্ছে এই মিসাইল দিয়ে? আচ্ছা, এই মিসাইলটা তৈরি করা হয়েছে কি দিয়ে? এই মিসাইলটা আসলে উত্তর কোরিয়া থেকে কেনা হয়েছে এটা মূলত। আর আমাদের দেশে এই যে প্রিন্স নাহিদ আছে, পরে আরমান রশিদ স্যার আছে, তাদের রিসার্চে কিছু প্লেন মানে আপনার ড্রোন টাইপের প্লেন কিছু বানানো হয়েছে, কিন্তু ওগুলো আসলে ততটা কার্যকরী না, যে কারণ ওটায় প্রিন্স নাহিদ ছিল। তো তার ওই রিসার্চে একটু ভুল হয়েছে, এই জন্য আপাতত আমরা এটা ক্রয় করে এনেছি উত্তর কোরিয়া থেকে। আপাতত এটা উড়াবো, আর ওটাও আশা করা যাচ্ছে যে 2-1 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা ওগুলো নিক্ষেপ করব। আচ্ছা, আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে যে মিসাইলটি রয়েছে এটি গোল্ডেন কালারে দেখা যাচ্ছে। সো এটা কি স্বর্ণ দিয়ে তৈরি করা বা এরকম কিছু নাকি? একটু যদি বিষয়টা বলতে। আপনারা জানেন যে আল আকসা মসজিদ গোল্ডেন কালারের, তো আমরা আল আকসা মসজিদকে রক্ষা করার জন্য গোল্ডেন কালারের মিসাইল আমরা নিক্ষেপ করব। এটা হলো আমাদের একটা মানে কি বলবো ট্যালেন্ট বলতে পারেন আপনারা, যে বা আমাদের বুদ্ধিমত্তা যে কতটা তীক্ষ্ণ সেটার একটা পরিচয় এটা। আচ্ছা, তাহলে এখন দর্শক জানতে চাচ্ছে আপনারা যে পদক্ষেপ নিচ্ছেন যে মিসাইল মারার জন্য, এটা কতটুকু কার্যকর হবে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করছি যে এটা ইসরায়েলকে ধ্বংস করার জন্য এবং তাদের পতন করানোর জন্য যথেষ্ট এটা, কারণ এত বড় মিসাইল যে আপনারা এর আগে দেখেছেন বলে আমার মনে হচ্ছে না। তো এটা যদি নিক্ষেপ করা হয় তাদের ওই যে মাটির নিচে যে বাংকারগুলো আছে, তো বাংকারগুলো একদম ধ্বংস হয়ে যাবে। তাদের এই যে প্রধানমন্ত্রী আছে তাদের সকলকে মারার জন্য এই একটা মিসাইল যথেষ্ট। তো একটা মিসাইল যেহেতু যথেষ্ট, তারপরে আমরা 3টা পর্যাপ্ত পরিমাণ রেখেছি, 3টা নিয়ে এসেছি এখানে, পরপর 3টা নিক্ষেপ করা হবে। ঠিক আছে, আচ্ছা আশা করতেছি। একটু আমরা ইতিহাসে চলে যাচ্ছি। আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি কর্তৃক আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা কর্তৃক জার্মানিতে যে হিরোশিমাতে এবং নাগাসাকিতে লিটল বয় এবং প্যাটম্যান যে বোমা মারা হয়েছিল জাপানে। সো আমরা বাংলাদেশের যেই বোমাটা দেখতে পাচ্ছি, এটা কি তার থেকে ভয়াবহ নাকি তার থেকে কম হবে? আসলে পারমাণবিক বোমা এটার কাছে কিছুই না। এটা 20-25টা পারমাণবিক বোমা একত্রে মিক্স করে একটা মিসাইল বানানো হয়। তো তার 3টা মিসাইল, তাইলে আপনি মনে করেন যেটা লিটল বয় আর ওই যে পারমাণবিক বোমা এর কাছে কিছুই না। বাংলাদেশ আসলে গোপনে গোপনে এগুলো রাখছে যাতে অন্য দেশ হামলা না করে বা অন্য দেশ মানে মনে করে যে আমরা খুবই তুচ্ছ। তো আসলে আমরা ভিতরে যে কি বাঙালি জাতি যে কি সংকর জাতি, সেটাই মিসাইলগুলো ছোড়ার পরে আপনারা নিউজ চ্যানেলে দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরকম যদি হয় যে আপনারা আজকে এখান থেকে মিসাইল ছুড়লেন, এই যে 3টা দেখতে পাচ্ছি, আর যদি তারপরের দিন দেখি যে থেকে আমেরিকা আপনাদেরকে কোনো ডুস্টুস দেয়, অ্যাটম বোমা বড় ধরনের দেয়, AK-47 সহ, তখন কি করবে? আসলে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই স্ট্রং, ইসরায়েলের মতো না যে আমরা হুদাই মানে ভণ্ডামি করতেছি যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই স্ট্রং, এটা করতে পারি ওটা করতে পারি। আমরা আসলে মানুষকে দেখাই কম করি বেশি, এটা হলো বাঙালির ঐতিহ্য। তো আপনারা যখন দেখতে পারবেন যে এখানে আমরা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা কি পরিমাণ শক্তিশালী, তো ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমেরিকা আমাদের কাছে আসলে তুচ্ছ বিষয়। ওগুলো তাদের ধ্বংস করা বা তাদের মিসাইল যে তারা মারবে, বোমা মারবে, ড্রোন মারবে, তো এগুলো খুবই তুচ্ছ বিষয়। এগুলো আমরা পিঁপড়ার মতো তাদের মনে করি, কাক সোজা কথা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন ওখানে দেখা যাচ্ছে যে আমার এই ছোট প্লেনটা আপাতত যাচ্ছে পর্যবেক্ষণ করতে। সেখানে পর্যবেক্ষণ করতে? হ্যাঁ, পর্যবেক্ষণ যে কোন জায়গাটায় মারলে আসলে ভালো হবে, ইসরায়েলটা ভালোভাবে ধ্বংস হবে, এটা আমরা পর্যবেক্ষণ করার জন্য আপাতত আমার সি প্লেনটাকে পাঠাইছি। আচ্ছা, আমাদেরকে কি একটু শেয়ার করা যাবে যে আপনারা যে 3টা মিসাইল তৈরি করেছেন
এই মিসাইলে তৈরি করার ক্ষেত্রে কত টাকা ব্যয় আমরা হয়েছে? আসলে এটা তৈরি করিনি, এটা আমি আরো একবার বলেছি যে এটা আমরা উত্তর কোরিয়া থেকে ক্রয় করেছি। এখন এটা দাম বললে আসলে আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু যেই পরিমাণ টাকা দিয়ে এটা ক্রয় করা হয়েছে তা দিয়ে বাংলাদেশ মনে করেন এরকম আরো 4-5টা এয়ারপোর্ট কিনতে পারতো, আমেরিকার মতো 2-3টা আমেরিকা করা যেত। ওটা আসলে ব্যাপার না, আসলে বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু আসলে আমরা গৌরব করতেছিলাম, আমরা রিয়ালিটিতে আছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলা যাবে এই যে এই 3টা মিসাইল কিনা হয়েছে এগুলো কোন খাতের থেকে টাকাগুলো ব্যয় করা হয়েছে? এগুলো হলো আমাদের ওই যে যুব উন্নয়ন খাত আছে, তো তো যুব উন্নয়ন খাত থেকে আপাতত এগুলো এটা কি বেঙ্গারি কমিটির কোনো সংগঠন নাকি? না না, আপনি আসলে একদম ভুল বলেছেন। এটা হলো আপনার এই কি বলে এটাকে, ঠেলাগাড়ি নাকি? ঠেলাগাড়ি, এই তো বুঝতে পারছেন, ওই সংগঠনের থেকে। আর এটার হলো আপনার সভাপতি হলো প্রিন্স নাহিদ। প্রিন্স নাহিদ সভাপতি, তার অধীনে এটা ক্রয় করা হয়েছে। আচ্ছা, আরেকটু আমরা জানতে পারলাম যেটা হচ্ছে আপনি যখন রিসার্চের কথা বললেন তখন প্রিন্স নাহিদের কথা উল্লেখ করলেন, এর পাশাপাশি আছে মাইকেল মধুসূদন দত্ত, এসটি কোলোরেজ, উইলিয়াম আরমান রশিদ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তো তিনি হলেন ভ্যান প্লাজার, বাংলাদেশে যত ভ্যান প্লাজা আছে সব ভ্যান প্লাজার সভাপতি। তো সেই আসলে মূলত এগুলো করে থাকে, তার সিগনেচার ছাড়া আসলে এগুলো কোনো কিছু হয় না। তারা ছাড়া আমরা আসলে বাংলাদেশ অচল এক কথা বলতে গেলে। তার যে স্পৃহা, হ্যাঁ তার যে অভিজ্ঞতা, তার যে সৃজনশীল হ্যাঁ, হ্যাঁ। সৃজনশীল জিনিসটা যে কি জিনিস, এটা আসলে আপনারা বুঝবেন না। যে আরমান রশিদ, মাইকেল মধুসূদন দত্তেরও কিন্তু হার মানাইতেছে স্যার, আরমান রশিদ স্যার, পিএইচডি ডক্টরেট আরমান রশিদ স্যার। আচ্ছা, একটু কি বলতে পারবেন আরমান রশিদ স্যার কোন জায়গা থেকে পিএইচডি কমপ্লিট করেছে? আসলে বাংলাদেশে তো পিএইচডি দেওয়ার মতো কোনো ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত নাই যে আরমান রশিদ স্যার কি দেবে। কাওলা থেকে নাকি? অক্সফোর্ড থেকে একবার বলছিল, কিন্তু স্যার বলছে না, আমি যেহেতু ভ্যান প্লাজার সভাপতি তো আমি অত দূর নেব না আপনাদেরটা, আমি বাংলাদেশের মানুষ, আমি ভ্যান প্লাজা থেকেই নেব। তো পরে আমরা কি করলাম, একটা ভ্যান প্লাজা ইউনিভার্সিটি করলাম, ভ্যান প্লাজা ইউনিভার্সিটি অফ আরমান রশিদ স্যার। তো ওখান থেকেই স্যারের নাম ইউনিভার্সিটি করে স্যারকে ওখান থেকে পিএইচডি আমরা দিয়েছি, আপাতত এটা করেছি। আচ্ছা, এই ইউনিভার্সিটিটা হচ্ছে কোথায় অবস্থিত? এই ইউনিভার্সিটিটা অনেকগুলো শাখা আছে, যেমন আপনারা যদি আসেন এখানে শাহজালাল বিমানবন্দরে, তো দেখতে পারবেন রাস্তার পাশে যে ভ্যানগুলো থাকে, মানে এটাকে আমরা কি বলি, ঠেলাগাড়ি বলি এক কথায়। তো ঠেলাগাড়িগুলোর ওই যে থাকে না যে বিক্রি করে, ওই রকম অনেকগুলো আছে, ঠিক আছে? তো ওখানে একটা ছোটোখাটো একটা ইউনিভার্সিটি আছে, যেগুলো বিক্রি করে না, ওইগুলো সব আরমান রশিদ স্যারের স্টুডেন্ট, তারা এখানে আসলে ইন্টার্নি করানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে পারলাম এখানে নাকি কোন রেস্টুরেন্টে এই মিসাইল কমিটির একজন সদস্য থাকে, ওনার নামটা কি? ইমরান শেখ। ইমরান শেখ স্যার, ওই স্যারে মূলত কোন দায়িত্বে আছে? উনি আসলে এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, যেহেতু বিদেশ থেকে আপনার বাহির থেকে অনেক লোকজন আসে বাংলাদেশ পর্যবেক্ষণ করার জন্য। কারণ বাংলাদেশ তো আসলে যে বললাম না আপনাকে একটু আগে, শঙ্কর জাতি, তারা বলে কম করে বেশি, এই জন্য তারা বাহির থেকে মনে করেন সন্দেহভাজন লোকজন আসে। আর ইমরান স্যার ওখানে বসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে তাদের পর্যবেক্ষণ করে, যে তাদের মতিগতি কী বা তারা কি করতে চায়, কয়জন আসলো, কি করলো। এটা স্যার ওখানে তার একটা মিশন বলতে পারেন, মিশন কমপ্লিট করতেছে স্যার। ও আচ্ছা, এটা কি মিশন প্যালেস্তাইন নাকি মিশন এক্স এটা মিশন এক্স? জি জি। আচ্ছা, তাহলে এক্স কি স্পেস এক্স এর সাথে জড়িত, যেটা ইলন মাস্কের? আপনি যে কি বলেন না ভাই, ইমরান শেখ স্যার, তো সে কিন্তু শেখ পরিবারের সন্তান। তো তারা স্পেস এক্স এগুলো কোনো বিষয় না তাদের কাছে, স্পেস এক্স এগুলো তুচ্ছ। এই যে স্পেস এক্স যখন করবে, যে ইলন মাস্ক যে করলো, যে টেসলাও কিন্তু ওই যে ইমরান শেখ স্যারের ছাড়া, সিগনেচার ছাড়া হয় না, তার কাছে পরামর্শ নেয়। এই যে ইলন মাস্ক কিছুদিন পরে আসবে, ইমরান স্যারের সাথে একটা বৈঠক করবে, বিশেষ বৈঠক বাংলাদেশে আসবে, আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। ইমরান শেখ স্যার যে কত বড়, এটা আসলে বলে বোঝানো যাবে না। আচ্ছা, ওনার আপনি যতটুকু বললেন যে ইমরান শেখের, যতটুকু বললাম ওনার পাওয়ারটা অনেক বড়। জি জি। আচ্ছা, সেই হিসাবে যদি আমরা ডক্টর ইউনূস স্যারকে তুলনা করি তাহলে কিরকম? না, এখন আসলে ইউনূস স্যারকে নিয়ে আসলে বলার কিছুই নাই, তিনি হলেন বাংলাদেশের একজন আইডল। তো কি আর বলবো তার বিষয়ে, তার উপরে আসলে বাংলাদেশ বা বিশ্বের কেউই নেই, ঠিক আছে? এটাই। ইমরান শেখ স্যারের সাথে তার প্রায় মিটিং হয়, আমারও বলে চলেন নাবিল স্যার আপনি নিয়ে যাই। আমি বলি যে ভাই, আমি তুচ্ছ মানুষ, ওখানে কি যাব, আপনারা বড় মানুষ, আপনারা যান। তাও আমার অনেক রিকোয়েস্ট করে, এবং ইমরান স্যার 21 দিন আগে আমার বাসায় এসে বসেছিল, আমাকে না নিয়ে এসে যাবেই না। তো কি করব, পরে আমার ওই যে টেসলাটা নিয়ে এসে, আমার আবার টেসলা আছে, প্রাইভেট টেসলা, গাড়ির ড্রাইভার আছে, তো ওনারা নিয়ে ইমরান শেখ স্যারকে নিয়ে একসাথে চলে গেলাম। আচ্ছা, এই ইমরান স্যারের যখন আমরা তার ফেস টেস্ট দেখি, তার তো ফেস মনে হয় যে তিনি ভেজিটেবল খায়, মানে সবজি খায়। হ্যাঁ। এই বিষয়টা কতটুকু সত্য? ভেজিটেবল যে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, এটা ইমরান স্যারকে দেখলে বোঝা যায়, আমরা আসলে তাকে না দেখলে এটা বুঝতে পারবো না। তার যে চেহারার যে গঠন, যে স্ট্রাকচার, এটা স্বাভাবিক মানুষের আসলে এভাবে থাকে না।
এটা আসলে তুচ্ছ করার বিষয় না, মানে তার যে শক্তি এই শক্তি অন্য কারো যে আছে বলে আমার বিশ্বাস নাই। এগুলো সবই ভেজিটেবলের খেলা। তার শক্তি এটা কি মাঠে দেখানো হয় না ঘাটে? এটা আসলে স্যারের বুদ্ধিমত্তা দিয়ে বোঝা যায় শক্তি। আসলে শক্তি আমরা মনে করি যে কে কাকে কত জোরে ঘুষি মারতে পারলো, পাঞ্চ মারতে পারলো, এগুলো দিয়ে আমরা শক্তি প্রমাণ করি। কিন্তু আসলে শক্তি এটা না, শক্তি হলো ব্রেইনের শক্তি। যার ব্রেইনের শক্তি যত বেশি সে আসলে তত বেশি শক্তিশালী। ইমরান স্যারকে দেখলে এগুলো আমরা আসলে বিস্তারিত ধারণা আচ্ছা, পাবো। আমাদেরকে একটু জানাতে পারবেন আপনার যে মিসাইল তৈরি করেছেন, হ্যাঁ, জি, জি। এই মিসাইলে জায়েদ খানের কতটুকু অবদান রয়েছে? আসলে জায়েদ খান বলছিল যে তার পরামর্শ নিতে, কিন্তু আসলে আমরা তাকে নিই নাই, যেহেতু ইমরান স্যার আছে এখানে, তারপরে ডক্টর ফস্টাস, আরমান রশিদ স্যার আছে, আবার ওইদিকে প্রিন্স নাহিদ স্যারও আছে। তো এইদিকে এই জন্য আসলে আমরা করতে চাচ্ছি না। তাও তারা আমারে বলছিল যে আপনি একটু দেখেন না যে তাদের আনা যায় কিনা বা তাদের পরামর্শ নিলে কেমন হয়। আমি বললাম আপনারা আসেন, তারপরে তো তাদের লাগে না, তারা তো ছোটোখাটো মানুষজন, ওদের নিলে আরও ঝামেলা, ওরা আসলে গ্যাঞ্জাম করে। তো এই জন্য বলছি না, বাদ তোরা, আমরা যারা আছি আমরাই যথেষ্ট। যাক, আমরা হচ্ছে দর্শক, যতটুকু বলতে পারলাম নাবিল স্যারের কাছ থেকে বাংলাদেশের একটু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, যেটা হচ্ছে আমরা সবাই জানি যে বাংলাদেশ নাকি হচ্ছে প্যালেস্তাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে কোনো উদ্যোগ নিচ্ছে না, কিন্তু অবশেষে আমরা জানতে পারলাম যে 3টা মিসাইল দেখার মাধ্যমে। সো এই মিসাইল নাকি হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলের গিফট দেওয়া হবে। কেমন গিফট এটা তো বলছেন, দেশমানা গিফট দেওয়া হবে। সো আপনারা দীর্ঘ সময় আমাদের লাইভে থেকে হচ্ছে এই যে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটা উপভোগ করতে পেরেছেন, তার জন্য আপনারা অনেক শুকরিয়া আদায় করেন, কারণ এরকম তথ্য বাঙ্গাসুরা টিভির পক্ষ ছাড়া কেউই দেবে না। আর বিশেষ করে যেখানে আছে প্রিন্স নাহিদের মতো একজন করেসপন্ডেন্ট, অ্যান্ড অলসো এখানে আছে বন্ড নাবিলের মতো রিপোর্টার, এইখানে তো কোনো ভুল তথ্য, কোনো সঠিক তথ্য আশাই করা যায় না, নাকি? প্রচার করা তো দূরের কথা। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, নাকি?